কি পাইয়াছি দেখিতেছি, যদি না পাই সইলা যাব, যদি না পাই সইলা যাব। ইকিরে ভাই, বিজেপিতে ক্ষমতা পেতে পয়সা পেতে গেছে। ইকিরে ভাই, দরকার ছিল যাওয়ার, হারিয়ে ভূত করে দিয়ে আবার তলবারই হচ্ছে। আপনাদের জন্য তো মোদীজি অসম্মানিত। কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কাদের কাদের পৌষ মাস? আসবেন, বিজেপি নেতৃত্বকে বলছে আমি তালিকা দিয়ে দেবো। মুসলিম ভোট শূন্য রেখে আমার চ্যালেঞ্জ, মুসলিম ভোট 0 নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো পরিস্থিতি, আমার চ্যালেঞ্জ রইল, অন্তত তক্তে আসতে পারবে না। তাই সাধু সাবধান। এবার কে হবেন পরবর্তী রাজ্য সভাপতি? আপনার পছন্দের যোগ্য নামগুলো যদি একটু। আমি ওটা বলবো কেন, আমি একটা সৎ লোক চাইছি, যে লোককে মানুষ শ্রদ্ধা করতে পারবে, যে লোকের কথার মধ্যে ভণ্ডামি থাকবে না, যে লোকে অসহায় বিজেপি কর্মী যে হবে তার পাশে দাঁড়াবে, তার সাথে রাত্রি যাপন করবে, এসি ঘরে বসে থাকবে না। এখন এই 2024-এ যে ইলেকশনটা গেল লোকসভা, প্রচুর মানুষজন রয়েছে যারা গৃহ ছাড়া, নারী পুরুষ নির্বিশেষে, বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন ক্যাম্পে তারা রয়েছে। আরএসএস তাদের জন্য ক্যাম্প খুলেছে, আমি শুনলাম। আরএসএস, ধন্যবাদ তাদেরকে। এবং কলকাতার অনেকগুলো জায়গাতে তারা রয়েছে, তার মধ্যে মাহেশ্বরী ভবনে রয়েছে, সেন্ট্রাল এভিনিউর কাছে। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, আমি কোনোভাবে যেতে পেরেছি বলে আমার খুব কষ্ট লাগছিল। আমার একটু দেখার ইচ্ছা ছিল কি হয়, ওরা কি বলে, কোন দলের লোক ওরা, এটা আমার কাছে বিষয় না। সেটা হতে পারে সিপিএম এর, কংগ্রেসের, আইএসএফ এর, এমনকি তৃণমূলের। যদি সে আর্ত হয়, যদি সে পীড়িত হয়, তার পাশে থাকে একটা মানুষের কাজ। ওরা বঙ্গবাসী, ওরা আমাদেরই সতীর্থ, আমার সহনাগরিক। হয়তো অসহায়, হয়তো একটু গরিব, হয়তো অন্তজ, হয়তো প্রান্তিক, তারা ভোট দিয়েছে শুধুমাত্র। এটা কি অপরাধ করেছে? বিরোধীদের ভোট দিয়েছে, গণতন্ত্র তাই বলে। একজনকে তো ভোট দেবে না, তার জন্য গৃহ ছাড়া হতে হবে। 21 ইলেকশনের পরে অনেকগুলো লাশ পড়েছিল, এবার লাশটা কম পড়েছে এখনো পর্যন্ত। যদিও আজকে কালিয়াচকে একটা লাশ পড়েছে, মানে ইলেকশনের পরে একটা লাশ পড়লো, আগে তো কিছু পড়েছে, কিন্তু এখন হাতে না ভাতে মারা হচ্ছে বলে মনে হলো আর কি। লোকের ঘর দর ভেঙে দেওয়া হচ্ছে, লুটপাট চালানো হচ্ছে। আমি ঝড়খালি কিছু লোকের সাথে কথা বলছি, ঝড়খালি হাউ হাউ করে কাঁদছিল। সবাই আমাকে চেনে, আমার খুব ভালো লাগছে যে এই মানুষগুলো আমাকে কিভাবে জানি না এত লোক চেনে কি করে, এত শ্রদ্ধা করে কি করে। তারা হাতে ধরে কাঁদছিল হাউ হাউ করে। একজন বলছিল, দাদা আমার ইনকাম নেই, আমার স্বামী খুব অসুস্থ, আমাদের কিছু কিছু গরু ছাগল আছে যেগুলোকে আমরা পালন করে কিছু বেঁচে থাকি, আমাদের দৈনন্দিন আহার্য সংগ্রহ করি। তাদের নাকি 29টা ছাগল ছিল, 21টা ছাগল নিয়ে চলে গেছে হার বাদরা গুন্ডারা। মানে স্বামীকে মারতে চেয়েছিল, স্বামীকে না পেয়ে সম্পদ নিয়ে চলে গেছে। তারপরে নাকি 2টো ফেরত দিয়েছে আবার। তারপর ওদের কাছে খবর আছে 6টাকে নাকি 1 রাত কেটে খেয়ে নিয়েছে, 1 রাতেই। সবাই মিলে খুব মস্তি হচ্ছে, খেলা হবে। থানাতে লিখিত করা হয়েছে, ঝড়খালি ওখানকার থানাতে লিখিত করা হয়েছে, কিছু লাভ হয়নি। ঘরে ঢুকতে পারছে না, লুকিয়ে বসে আছে তারা, স্বামী বেপাত্র হয়ে আছে, সব লুট হচ্ছে। আমি খালি ছোট্ট কথা বলি, নির্বাচন কমিশন কোথায়? হাইকোর্ট তো বলেছিল পোস্টপোল কোনো ভায়োলেন্স হবে না। হাইকোর্ট কোথায়? মাননীয়া আপনি কোথায়? মাননীয়া আপনি কোথায় আছেন? হ্যাঁ আমি বলছি, আপনি যান না, কোন পার্টির লোক দেখবেন না, বাংলার মানুষ, আপনার মা মাটি মানুষের মানুষ ওরা। যদি কোথাও তৃণমূলের প্রতি অত্যাচার হয় সেটা অন্যায়, আপনি বলুন, আমি যাব, পাশে থাকবো। আমার বুকে বড্ড যন্ত্রণা, তাদের বলেছি আমি যেখানে যেখানে বলার বলবো। আমি আপনাদের এই মাইক্রোফোনের মধ্যে মাননীয়াকে বলছি, মাধ্যমে মাননীয়াকে, ওদের পাশে থাকুন। এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে ওই মানুষদের পুনর্বাসন দেওয়া, তাদের প্রাপ্য ফিরিয়ে দেওয়া, তাদের প্রতি যারা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া, আর তাদের যে ক্ষতি করা হয়েছে সে ক্ষতিটা পূরণ করা। মাননীয়া আপনি একটু মাহেশ্বরী ভবনে যান। মাননীয়া আপনি যখন বামেদের কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন কত মানুষের কাছে যেতেন, তাদেরকে তৃণমূল করার জন্য যেতেন, পার্টি করানোর জন্য যেতেন। পার্টি কারা করলো জানার দরকার নেই, যারা মারছে তারা তো অন্যায় করছে। 21টা ছাগলকে যারা নিয়ে চলে গেল তারা কি চৌর্যবৃত্তি করলো না?
ওই অসহায় দিয়ে মারলো না, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, কাঙালের সম্পদ নিয়ে নিল না, তাদের না খেতে পেয়ে রাখার বন্দোবস্ত করলো না। আপনি একটু করছে উঠুন না। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি, আপনি যদি এই মানুষদের পাশে থাকেন, আপনার রাজনৈতিক সমস্যা কিচ্ছু হবে না। ওইটা আপনার পলিটিক্স, দিস ইজ অলসো এ পলিটিক্স, আপনি করুন। আর দিলীপ বাবু আপনাকে একটু বলি, গত চ্যানেলে আপনার কথা বলেছি, আপনার চ্যানেলও বলেছি, আপনার প্রতি নাইনসাফি হয়েছে, সত্যি নাইনসাফি হয়েছে। আপনাকে মেদিনীপুরে দাঁড় করাতেই পারত, ওটা ভালো হতো। আমি জানি না, আমার তো জ্ঞান নেই, আমার যেন মনে হচ্ছে ওটা ভালো হতো, কিন্তু অন্য জায়গায় দাঁড় করিয়েছে। আচ্ছা, আপনি তো অন্য জায়গায় দাঁড়ালেন, কোথায় দাঁড়ালেন? আপনি দাঁড়িয়েছেন বর্ধমান দুর্গাপুরে, সেই জায়গাটা কিন্তু তৃণমূলের আসন ছিল, আলু আলিয়া সাহেব দাঁড়িয়েছিলেন ওখানে, কিন্তু ড্যামেজ করেছেন, কাজ করেননি, মানুষের পাশে দাঁড়াননি। কোটা এমপি মানুষের পাশে দাঁড়িয়েছে বলুন তো? আমি একটু অন্যদিকে চলে যাবার, 18টা এমপিকে 2019 সালে, হ্যাঁ আপনি তখন ছিলেন সভাপতি, বাংলার মানুষেরা ছিল, লো প্রোফাইলে ছিল তারা, তখন বিজেপিটাও লো প্রোফাইলে ছিল, এত হয়েই করতে হয়নি, এত মানে নাচতে ধেই করতে হয়নি, এত জয় শ্রীরাম চিৎকার করতে হয়নি, এত মোদি হারের মোদি ঘরের মোদি বলতে হয়নি। মানুষ চেয়েছিল পরিবর্তন, নীরবে নিভৃতে লো প্রোফাইলে তাকে বিজেপিকে তারা ভোট দিয়েছিল, বিপুলভাবে দিয়েছিল, লোক বিশ্বাস করতে পারেনি, আপনি নিজেও বিশ্বাস করতে পারেননি। একটা বিজেপি লোক বিশ্বাস করতে পারে কোনো সন্দেহ যে বিপুলভাবে এত ভোট পাওয়া যেতে পারে। খুব ঠান্ডা মাথায় বুঝুন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। যেমন রাহুল গান্ধীর এত ভোট পাবে, লো প্রোফাইলে ছিল, বাংলা কেন ভারতবর্ষে কেউ বিশ্বাস করতে পারেনি, রাহুল গান্ধী নিজেও হয়তো বিশ্বাস করতে পারেনি। মানুষ খুব নীরবে নিভৃতে দেখে, ঠিক জাস্টিফাই করে নেয়, ভোট দিয়েছিল আপনাদের। কিন্তু আপনার যে এমপিরা ভোট পেল, কি কাজ করেছিল তারা? আমি পরিষ্কার করে বলছি, 2019 সালে যে বিজেপিরা ভোট পেয়ে এমপি হয়েছিল, তাদের অপদার্থতা বিজেপির এবারের রেজাল্ট খারাপ হওয়ার অন্যতম কারণ। তারা পরীক্ষিত, তারা অপদার্থ প্রমাণিত হয়ে গেছে। 2-1 হয়তো ভালো, বাকিগুলো তো অপদার্থতা দেখিয়েছে। বলুন না কি কাজ করে তারা? তারা একটা তৃণমূল এমপির মতোই যদি কাজ করে বা তার চেয়ে খারাপ কাজ করে, তাহলে তারা কেন তৃণমূলকে এত মারধরকে, বিজেপিকে এত মারধরকে কেন ভোট দিতে যাবে? তৃণমূলকে দেবে, লজিকে যান, লজিকে। তেমনই একটা এমপি ছিল আলু আলিয়া, সেই বর্ধমান দুর্গাপুরে ড্যামেজ করেছে জায়গাটা, সেই ড্যামেজটা কন্ট্রোল করে ওই জেতা শুনে আপনি আরেকটু ভোট বাড়াতে পারতেন, পারেননি। বলবেন অল্প সময় কি করে পারবো, বলতে পারেন এটা। আপনি বলবেন যে আমাকে কেন ওখানে দিল, তাহলে আপনি টিকিট নিলেন কেন? আপনি টিকিটটা নিলেন না, উত্তর দিন। আপনি তো বোঝেন, বোঝার লোক আপনি জানেন ওখানে দাঁড়িয়ে হেরে যাবো, নাকি জানতেন না? নাকি ওভার কনফিডেন্ট, সব কিছু ছেলেখানে মনে করেছেন নাকি? তাহলে আপনি তো টিকিট নিয়েছেন, তারপর আপনি তো চারিদিকে বলে বেড়াচ্ছেন এটা তৃণমূল বেশি টিআরপি পেয়ে যাচ্ছে। আরে আমি বলবো, আপনি বলবেন, সাংবাদিক বলবো, আমি বলবো, আমরা বাড়ির লোক, আপনি তো পার্টির লোক। আপনি বারে 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 ওটা খোঁজাচ্ছেন। আরে কাঁটি জানি তো, কাঁটি তো হয়, কিন্তু আপনি কাঁটি সর্বত্র রাজনীতি করছেন, শুধু কাঁটি কাঁটি কাঁটি। আর কি করছেন? মাছ ধরতে যাচ্ছেন, ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছেন যেন রাজা যাচ্ছে, আর আপনার অনুগত প্রজারা গোল করে আপনি কি আছে? আপনি ঠান্ডা মাথায় মাছ ধরছেন কখন? যখন মাসুম আক্তার মাহেশ্বরী ভবনে গিয়ে ওদের কান্না দেখছে, আপনি তখন মাছ ধরছেন। বিজেপির শ্রীয়ার দাদা, হ্যাঁ আপনি সভাপতি নন, ঠিক কথা, আপনি তো বিজেপির অনেক বড় দায়িত্বে ছিলেন, আপনি তো বিজেপির সিনিয়র লিডার একজন, সবাই লিডার চান আপনাকে। এটা কি আপনার কর্ম হতে পারে? এই কান্নার সময় আপনি মাছ ধরবেন ছিপ দিয়ে? কিন্তু হেয়ালি করা হয়, ঠাট্টা মস্করা করা হয়। একটু ভেবে দেখুন তো আমি ভুল বলছি কিনা। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আপনাকে যোগ্য নেতা বলে আমি মনে করি, বলছি আপনাকে যোগ্য নেতা। অনেক ভুলভাল কথা বলেছেন আপনি, তবু আপনি যোগ্য, কারণ আপনি মুখে চোখে চোখ রেখে কথা বলতে পারেন, মাথা উঁচু করে চলতে পারেন। আমি এটা দেখেছি আপনার মধ্যে, সেই সত্তা আপনার মধ্যে আছে। কিন্তু এটা কেমন সত্তা হলো? আমি বলুন এটা কেমন সত্তা হয়েছিল? আপনি তো একাধিক ডেড বডিতে ফুল দিয়েছিলেন। আপনি আপনার সময় আপনাদের দিকে তাকিয়ে বিজেপিরা প্রাণ দিয়েছে, প্রচুর বিজেপি প্রাণ দিয়ে, শতাধিক, আমি জানি শতাধিক, এবং আমি তাদের অনেককে চিনি, আমি তাদের অনেককে চিনি, তাদের পরিবার লোক আমাকে ফোন করেছে, আমি বলছি মাসুম আক্তার চিনি। আপনি সেই মৃতদেহের উপর ফুল দিয়েছিলেন আপনি না? তাদের মা, তাদের স্ত্রী, তাদের কন্যারা আপনার পা জড়িয়ে ধরে কেঁদেছিল। দিলীপ বাবু, আপনি আমাদের অভিভাবক, বাঁচান, ন্যায় দিন। আমাদের পরিবার তো ধসে যাবে, ভেসে যাবে, খাবো কি আমরা?
আর যারা মারলো তাদের শাস্তি দিন, কোর্টে লয়ার দিন, লড়াই চালান, লড়াই। কেউ ন্যায় বিচার পেয়েছে বলুন? 2 বছর 3 বছর 4 বছর চলে গেছে, কে ন্যায় বিচার পেয়েছে? আপনি বলুন, কে ন্যায় বিচার পেয়েছে? কটা পরিবারের আর্থিক সংকটে আপনারা আছেন বলুন? অসহায় বিজেপি কর্মী বসে গেছে 21-এর মার খাওয়ার পর। চারিদিকে মার ধর, গুন্ডামি, মস্তানি, ভাঙচুর, আগুন, মৃতদেহ। পালিয়ে গেল হাজার হাজার আপনাদের কর্মীরা। হ্যাঁ, নকশাল্লা দেখেছি তাদেরকে, নকশাল্লা রাস্তায় খাওয়াচ্ছে তাদেরকে। আপনাদের লোকেরা, আপনাদের নেতারা সুইচ অফ, দিল্লিতে শুয়ে আছে, সুইচ অফ। তারা বসে গিয়েছিল, তাদের আর জাগিয়ে তোলা হয়নি। তাদের এবারে জাগিয়ে তোলার দরকার ছিল। আপনারা জাগিয়ে তোলার জন্য, তাদেরকে উৎসাহ দেবার জন্য, তাদের পিঠটা চাপড়ে দেবার জন্য, তাদেরকে আলোকিত করার জন্য, তাদেরকে অনুপ্রাণিত করার জন্য ন্যূনতম চেষ্টা আপনারা করেছেন? করেননি। ওরা বসে গিয়েছিল, বসেই থাকলো, তাই ভোট আসেনি। পুরনোদের এভাবে তাড়িয়ে দেওয়া যায় না। কিছু লোক ধান্দাবাজি করতে বিজেপিতে এসছে, শুধু ধান্দাবাজি। আপনি চোখ বুঝে দেখুন, বিজেপি নেতাদের বলি, নাম আর বললাম না, নামটাও বলে দেওয়ার সাহস আমার আছে। তারা বলে কি পেলাম, অর্থাৎ বিজেপি পেতে এসছে। কোনো কোনো নায়করা গেছে, সিনেমা করে নাকি, অভিনেতা কি পাইয়াছি দেখিতেছি, যদি না পাই সইলা যাব, যদি না পাই সইলা যাব। 70টা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছে, টিকিট পায় নাই, পয়সা আছে, পয়সা পাইছে, আসছে আসছে। ইকিরে ভাই, বিজেপিতে ক্ষমতা পেতে আর পয়সা পেতে গেছে? ইকিরে ভাই, বিজেপি তো আদর্শের না, বাংলার মানুষের কল্যাণের জন্য ওখানে গেছে, তাই তো? বাংলার মানুষকে একটা অপশক্তি যদি মনে করা হয়, তার হাত থেকে মুক্ত করে বাংলার মানুষকে ন্যায় দেবে, নিজের রক্ত ঝরিয়ে ন্যায় দেবে। একটা নয়া পয়সা আসবে না। হ্যাঁ, পয়সা কাদের পাওয়ার কথা? অসহায় লোকদের পাওয়ার কথা। সেই গরিব অসহায়, যাদের খাবার পয়সা জোটে না, যারা অসুস্থ হয়ে রোগী হয়ে গেছে, মার খেয়েছে, ওদের পয়সা লাগবে। মাহেশ্বরী ভবনে তিনি কিন্তু যাননি, যাবেন না, যাবেন না। দিল্লিতে যাবেন, প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করছি, চারিদিকে লাইন করেছি, সব সোর্স কাজে লাগিয়েছি। নাড্ডাজির সাথে সোর্স আছে, অমিতজির সাথে সোর্স আছে, বজ্জলজির সাথে সোর্স আছে, ওজিএস এর সাথে সোর্স আছে, সব সোর্স হচ্ছে, সোর্স সোর্স করে সব টিকিট পেয়ে গেছে, যাওয়ার ছাড়পত্র সব চলে গেছে। আমাদের মতো লোক করতে পারিনি। তারা চলে গিয়ে সেলফি তুলছে, সেলফি তুলে ছাড়ছে। কে দেখছে সেলফিগুলো? ফেসবুকে ছাড়ছে। ওটাই কাজ, তো প্রধান কাজ। দেখছে সেই অসহায়গুলো, যারা মার খেয়ে এখন গরমে দরদর করে কাঁপছে ওই মাহেশ্বরী ভবনে, ওরা দেখছে যে আমাদেরকে যারা গরম খাইয়েছিল, যারা ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছিল, তারা কেমন প্রধানমন্ত্রীর সাথে মজা ঠাট্টা করছে, মস্করা করছে। দরকার ছিল যাওয়ার, হারিয়ে ভূত করে দিয়ে আবার তলপরি হচ্ছে। আপনাদের জন্য তো মোদীজি অসম্মানিত। অযোগ্য লোকদেরকে সিট দেওয়া, আর টাকা পয়সা তো বলেইছে আগে, কিছু লোকের খেলা হবে, খেলা হবে। কারো সর্বনাশ, কারো পৌষ মাস। কাদের কাদের পৌষ মাস? আসবেন, বিজেপি নেতৃত্বকে বলছে আমি তালিকা দিয়ে দেবো, কে কোথায় পৌষ মাস পেয়েছে আর কোথায় কোথায় সর্বনাশ হয়েছে। পরিষ্কার কথাবার্তা। বাঙালি জাতি একটা ভয়ঙ্কর জায়গার মধ্য দিয়ে করছে। বিজেপি তো হারারই কথা, আমি তো বলেছি আপনাদেরকে, মানে 12টা পেয়েছে, আমার চোখে বেশি, ডাবল ডিজিটে যাবার কথা ছিল না, বলেছি তো। সব তথ্য ভুল, আমি নরেন্দ্র মোদীজিকে বলছি। আচ্ছা, আমরা বুঝে যাই কি করে? তাহলে আপনি ভুল লোকের থেকে কথা শুনেন। আপনি বলেছেন 30টা, আমি তো জানি 12টা, 10টা, 8টা। আপনি 30টা লোকের থেকে কে বলেছে আপনাকে 30টা? তাহলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আপনাদের যে এজেন্টগুলোকে আপনারা লাগিয়েছিলেন গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতি বোঝা, তারাও কিন্তু জানে। আপনারা তাদের কথা শোনেননি, আর নেতাদের কথা একদম শুনলেন না। আমি তো আগে বলেছি না, কিন্তু আগে বলেছি পই পই করে। সংগঠনের স নেই, কিচ্ছুটি নেই, বুথ বলে পদার্থ নেই। 50% ভোটে লোক দিতে পারে, ভোট হয়ে যাবে, ভোট হয়ে যাবে। আর ওই বুথে যে এজেন্টরা বসে, তারা তাদের প্রাপ্য টাকাটা পেয়েছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চারিদিকে ছড়িয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে,
যে কমপ্লেন করো মোদিজিদের একটা দপ্তরে, সন্তোষী বিএল সন্তোষের দপ্তরে, অর্থাৎ সংগঠন মন্ত্রী যাকে বলা হয়, সংগঠনের জেনারেল সেক্রেটারি গোটা ভারতবর্ষের, সন্তোষীর কাছে একটা ফোন নম্বর দেওয়া হয়েছে যে যার যার কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলো সেখানে যায়। অর্থাৎ যারা এজেন্ট 6,000 টাকা করে কত করে পাওয়ার কথা, 500 টাকা পাইনি, ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট নেই, সেখানে সই করে টাকা তুলে নিয়েছে, সেখানে সই করে টাকা তুলে নিয়েছে। লোকেরা বলছে, এজেন্টদের তারা বলছে যে আমি এজেন্ট, আমার নামটা রয়েছে, পুলিং এজেন্ট, আমার নাম রয়েছে, আমি টাকাও পাইনি, আমি এজেন্টের কাজও করি, কিছু করি, অথচ আমার নামে টাকা উঠে গেছে। এটা তারা বলছে। আমি আমাকে বলছি কেন ভাই? যেখানে বলো সেখানে বল। কারা করলো, কারা? আপনারা তো ওই তৃণমূলের চোর দেখছেন, আপনার ঘরে 2-4 চোর দেখুন না, দেখবেন অনেক দৌড়তে পরিচিত, তারা লাফাচ্ছে খেলা হবে খেলা হবে, সবসময় এমপির সাথে ঘুরে বেড়াচ্ছে, এমপির সাথে ঘুরতে হবে। আর ওই আপনাদের মনে পড়ছে ওই যে কৃষ্ণনগরের রাজমাতা, আমি যদি বলতাম জাতা, আমার মুখের কথা কি করে বলো ওনার কথা, নাকি আমার অনুপ্রেরণা উনি বলছেন জাতা? কোনটা? উনি তো বলছেন যে আমি টাকা পয়সা কিছু জানি না, আমার থেকে সহিসাবুত করে দিয়ে ভুলবার বুঝিয়ে টাকা সব আত্মসাৎ করে দিয়েছে, বলছেন তো। আচ্ছা, উনি হয় ভুল বলছেন, মাথায় গন্ডগোল আছে, না ঠিক বলছেন, হয় ভুল বলছেন, মাথায় গন্ডগোল আছে, তার মানে গন্ডগোলের লোক, নন পলিটিক্যাল লোক, কথা বলতে জানান কি, তাহলে ওকে টিকিট দিয়ে রাখেন আপনি, বলবো তো দিন। হয় উনি ভুল বলছেন, ভালো করে বুঝুন, হয় উনি চূড়ান্ত ভুল বলছেন, মিথ্যে বলছেন, তাহলে মিথ্যে কথা বলে, চূড়ান্ত ভুল বলে, অথবা নন পলিটিক্যাল লোক, কথা বলতে জানেন না, বোঝেন না, তাহলে নন পলিটিক্যাল লোক যে কথা বলতে জানে না, বোঝে না, তাকে টিকিট দিয়েছেন কেন? উত্তর দিন। আর নাহলে ঠিক বলছে, যদি ঠিক বলে তাকে সবাইকে ধরে র্যাডারে তুলুন, বিজেপি দলটা বাঁচবে। এবার হতে পারে না, অসৎ লোককে নিয়ে কোনোদিন পলিটিক্সে বাজিমাত করা যায় না। আজকে যদি তৃণমূল ক্ষমতা না থাকতো, যদি তৃণমূল আসতে চাই এই অসৎ কাজগুলো করে, তৃণমূল ক্ষমতা আসতে পারতো? জীবনে পারত না। আপনারা যে আসবেন, কি করে আসবেন? একটু দেখুন, বুঝুন, জানুন। রাজমাতা কেন দিয়েছিলেন? ভারত বিদ্বেষী কাজ জাগিয়ে তাদের পরিবার করেছিল, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বিশ্বাসঘাতক করে ব্রিটিশদের সাহায্য করেছিল। এটা কোনো লোকের সার্টিফিকেট হতে পারে? এটা কোনো সার্টিফিকেট? লোক তো হাসছে, হারিয়ে দিয়েছে। সেই মহুয়া 2 টাকার সাংবাদিক বলেছিল আপনাদের, জিতে গেছে। এই 2 পয়সা, 2 টাকা তো বেশি, 2 টাকা অন্য লোককে বলেছে, ওটা 2 পয়সা, মানে একটু কম আর কি। আমি পরিষ্কার বলছি, পরিষ্কার করে বলছি, আমি একটু ভাবুন, একটু অসহায় মানুষদের পাশে থাকুন। আর যারা ওই টিকটক করছেন, আপনারা কি দিল্লি থেকে ফিরেছেন? নেতাদের বলছি, একটু ওই দুর্গত মানুষদের কাছে যান, আর কিছু করতে পারবে না। আর দুর্গত মানুষদের কাছে থাকতে পারবে এমন লোককে সভাপতি করবে। আমি সুকান্ত বাবুকে একজন শিক্ষিত নিপাট ভদ্রলোক হিসেবে জানি, উনি তো মনে হয় সভাপতি থাকবেন না, মনে হয় উনি মন্ত্রিত্ব পেয়েছেন, হয়তো থাকবেন না। তাহলে বিকল্প লোক কে হবে? না, কোনো দাদা মামা কাকা আছে একদম বাদ, ওটা চলবে না। জয় শ্রীরাম বলে সারাক্ষণ, ওটা চলবে না। জয় শ্রীরামকে বলুন না, কিন্তু বাইরে বলার দরকার নেই, ভেতরে সেই লোকটি কতটা সৎ, কতটা সাংগঠনিক, কতটা মানুষের পাশে থাকতে পারে, সেটা পরীক্ষিত হতে হবে। আরএসএসকেও বলি, আপনারা দেখুন, স্বচ্ছ লোককে পাঠান। যদি না পাঠাতে পারেন, 26-এ কিন্তু খুব খারাপই আছে। আর একটা কথা বলে দিই, যারা কাঁদছে, 21-এর পরে কেঁদেছে, 24-এর পর যদি কাঁদতেই থাকে, অত্যন্ত খারাপ একটা ধারণা তৈরি হয়ে যাবে আপনাদের সম্পর্কে। মানুষ কিন্তু 26-এ আর এই কষ্ট করে ঝুঁকি নিয়ে আর যাবে না, এর ফল ভোগ করতে হবে। তাই ওদের পাশে তাকান, এবং এর ক্ষেত্রে আপনাদের আইডলকে অবশ্যই মমতা ব্যানার্জি, তাকে অনেক ত্রুটি বিচ্যুতির মধ্যে ফেলুন না কেন। মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়াতো, ভুল ঠিক যাই হোক, অনেক ভুল লোকের পাশে দাঁড়িয়েছে, অনেক সময় অনেক কিছুকে অসত্য কথাও প্রচারিত হয়েছে, কিন্তু দাঁড়াতো তো, চেত তো, তারা পরবর্তীকালে জান লড়িয়ে দিয়েছে মমতা ব্যানার্জির জন্য। এইগুলো যে সম্পদ, এই কর্মীরাই একমাত্র সম্পদ, কোন নেতা সম্পদ নয়। কিন্তু কর্মীগুলো, ওই খেটে খাওয়া মানুষগুলো, ওই ভোটারগুলো, ওই অনুগামীগুলো, ওই সমর্থকগুলো। আর বিজেপির দলটার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বললাম, ওই দলের বাড়বাড়ন্ত হবে, এটা আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু আমার পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে একজন বিশ্লেষক হিসাবে ওই দল টিকতে পারে কি করে, সেটার কথাই বললাম। আর সংখ্যালঘুদের কথা আমি আগে বলেছিলাম, সংখ্যালঘুদের জন্য ভাবনা চিন্তা করুন। 65% ভোটের পরে আরো 35% ভোট আছে, ওটা মুসলমানদের ভোট, ওটা দিদির আছে,
ওটা কেন আপনাদের হচ্ছে না একটু ভাবুন না। কেন্দ্র সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের সংখ্যালঘু দপ্তর সংখ্যালঘুদের জন্য, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য, কারণ এখানে 99% সংখ্যালঘু হচ্ছে মুসলমান, তাদের জন্য একাধিক প্রজেক্ট নিয়ে এসছে। নয় রশ্মি নয় সবেরা, পড়ো আর পড়াও, পড়ো আর কাম করো, এবং স্কলারশিপ একাধিক প্রজেক্ট রয়েছে, প্রায় 9টা থেকে 10টা। একটা প্রজেক্টের নাম আপনাদের বিজেপির দলে যারা মাথা কজন জানে, এবং সেই প্রজেক্টের মাধ্যমে কি কি সুবিধা হতে পারে কোটা মুসলমান এলাকায় গিয়ে তারা ব্যাখ্যা করে বলেছে, বলুক। আমি বলেছি বিভিন্ন জায়গায় একটা প্রজেক্ট ধরে 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 নামগুলো বলেছি, মাসমার্তে বলেছে। কেন বলেছে? যাতে করে রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ তাদের অধিকারটা জানতে পারেন, তাদের পাওনাটা জানতে পারেন। নেই সাহেবেরা কি বলছে জানে, বিজেপি লোককে জিজ্ঞেস করুন, কজন বলতে পারে। চাইনি, মুসলিম ভোট চাইনি বলবে কেন? এবার ওই টাকাটা কোথায় গেল? পশ্চিমবঙ্গে এসেছে টাকাটা? যদি না আসে ওই টাকাটা পশ্চিমবঙ্গে আনানোর বন্দোবস্ত করতে পারতো রাজ্যের বিজেপি নেতারা। আর যদি এসে থাকে সেই টাকা কোথায় গেল, দুর্নীতি হলো কিনা, তার সুলুক সন্ধ্যা দিয়ে মুসলমান সমাজে প্রচার চালাতে পারতো না? করেছে? করেনি, করবে না। ভোট কেন দেবে? কেন দেবে? উল্টে আবার কি অবিশ্বাসী মুসলমানদের সব জিহাদি ফায়াদি সব বলে দিল, মুল্লা বলে দিল, কি বলে, এতে ভয় পেয়ে গেল। মুসলিম ভোটটা ঠিক এই লোকসভা ইলেকশন চলাকালীন বা তার জাস্ট আগে যে ভোটগুলো তৃণমূল থেকে সরে গিয়েছিল, অর্থাৎ শাসক দল থেকে সরে গিয়েছিল, সিপিএম এর দিকে, কংগ্রেসের দিকে, আইএসএফ এর দিকে, বিজেপির দিকে আসে না, কারণ বিজেপি ভোটটি চাই। যদি চাইতো তাহলে একটু পেত। যদি প্রেমের দিকে এগোতো, বারে বারে না 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 বলার পরে অবশেষে একটু মুখ ফিরে তাকাত, প্রেমটাই তো নেই, ভক্তিটাই তো নেই, ভালোবাসাটাই তো নেই, চাহিদা এটা নেই। চাহিদা থাকতে হয় না, ইচ্ছা থাকতে হয়। মনের গভীরের অন্তঃস্থলে কোথাও উচ্চারিত প্রেম, ভালোবাসার উদ্গীরণ থাকা দরকার ছিল না। কিন্তু যেখানে যেখানে ছড়িয়ে গিয়েছিল, ওই আইএসএফ এ, বামে, কংগ্রেসে কিছু মুসলিম ভোট ছড়িয়ে গিয়েছিল, এবং মাননীয় খুব ভয় পেয়েছিলেন। কিন্তু ঠিক ভোটের সময় কায়দা করে একটা ইস্যু বিজেপি এমন ভাবে তুললো, মুসলিম ভোটগুলো তাদের নিরাপত্তার সাথে সব মাননীয়ার দিকে চলে গেল। তাই অধীর চৌধুরীদের হাততে হলো, এমনি হাততে হয়নি। আর আইএসএফ তো হাত তুলেই নিল। তাহলে বুঝে নিন, আবার সেই ভোটগুলো একটা খোপেতেই ঢুকে গেল। আয় রে আয়, সন্ধে হয়েছে আয়, আমার খোপে তোদের স্থান, ওটাই তোদের ডেরা, চলে গেল খোপে। তাই হলো কি, বিপুল ভাবে মাননীয়া তার ভোটটা পেল। 65-র মধ্যে কত পেয়েছে? 45, এই 46। 65-র মধ্যে কত পেয়েছে বিজেপি? 38, 40, 42, অনেক ভোট পেয়েছে, হিন্দু ভোট অনেক পেয়েছে। কিন্তু 100 তারা যায়নি, তারা 100 নম্বরের পরীক্ষা বসেনি, শুধু 65 নম্বরের পরীক্ষা বসেছিল। বাকি 35 ছিল মুসলিম ভোট, সেটা তারা নেয়নি, নিতে চায়নি নিতে। মমতা ব্যানার্জি ভোটে কি হলো? 65 প্লাস 35, 100 নম্বরের পরীক্ষা বসে 45% পেল, 46% পেল, মোটেই বেশি নাম্বার না। কিন্তু বিজেপির চেয়ে বেশি নাম্বার। তাই আসনগুলো বিজেপির থেকে দিদির দিকে গেল। আমি একটা কথা আপনাদের ক্যাম্পেন কলিং মাধ্যমে বলে রাখছি, যদি বিজেপি তাদের পলিসি চেঞ্জ না করে, বিশেষ করে মুসলমানদের সম্পর্কে পলিসি চেঞ্জ, আমি দায়িত্ব নিয়ে বলছি, মুসলমান সমাজ ভয় পেল ভুলভাল প্রচারের জন্য। এবারে সিএ নিয়ে যে ভীতি ছিল মুসলমান সমাজে, যে তাড়িয়ে দেবে, আমাদের মতো লোকেরা দিনের পর দিন তাদেরকে আলোকিত করে সেই ভয় থেকে দূর করতে পেরেছিলাম। তাই দিদি তার পলিসি চেঞ্জ করেছিল, মুসলমানদের আতঙ্কিত না করে মতুয়াদেরকে আতঙ্কিত করছিল। খেয়াল করে দেখেছেন? কিন্তু এমন কিছু কিছু কথা এই বিজেপিরা এখানে বললো, পশ্চিমবঙ্গে দরকার ছিল না। মুসলমান ভোটটা আবার দিদির দিকে চলে গেল। আমি দায়িত্ব নিয়ে বলছি, মুসলিম ভোটের একটা অংশ পশ্চিমবঙ্গের মাটিতে যদি বিজেপি না পায়, যদি বিজেপি না চায়, বামেরা পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতা আসলেও আসতে পারে, 100 বছরে বিজেপির পশ্চিমবঙ্গে অন্তত বিধানসভায় ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নেই। কি বললাম, রিপিট করছি, যদি পলিসি পরিবর্তন না করে, মুসলমানদের কল্যাণার্থে কোনো পদক্ষেপ যদি না নেয়, এবং কোনো পরিকল্পনা, প্রজেক্ট, ইস্যু যদি গ্রহণ না করে,
কোনটা কোনটা মুসলমান সমাজের জন্য লাভজনক, কোনটা কোনটা তাদেরকে কাছে টানতে পারে, কি কি পদ্ধতি নিলে তাদের মধ্যে ভীতি দূর হতে পারে, কি কি কল্যাণকামী কর্মসূচি কেন্দ্র সরকারের মাধ্যমে, যেহেতু কেন্দ্রে এখনো বিজেপি থাকছে, কেন্দ্র সরকারের মাধ্যমে রাজ্যে মুসলমানদের কাছে বা ভারতবর্ষ অন্য জায়গায় যেতে পারে, এই পদক্ষেপ না নিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল, আন্তরিক, তারা প্রকৃতপক্ষে আমাদের এই মানসিকতা যদি না নেয়, তাহলে তৃণমূলের প্রতিপক্ষ হয়ে কোনোদিন ক্ষমতায় সিপিএমরা আসতে পারে, 100 বছরেও বিজেপি আসতে পারবে না। মুসলিম ভোট শূন্য রেখে আমার চ্যালেঞ্জ, মুসলিম ভোট 0 নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে কোনো পরিস্থিতি, আমার চ্যালেঞ্জ রইল, অন্তত তত্ত্বে আসতে পারবে না। তাই সাধু সাবধান।